সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজ পঞ্চম অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ কন্ট্রোল স্টেটমেন্ট, এই কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে তোমাদের আলোচনা করব। তো কন্ট্রোল স্টেটমেন্টের ভিতরে আমাদের দেখো অনেকগুলো প্রকারভেদ আছে। এই প্রকারভেদের ভিতরে আমাদের একটা প্রকারভেদ আছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ টপিক। সেই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের ভিতরে একটা প্রকারভেদ কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। এখন দেখো, আসো আমরা তাহলে আলোচনা করি। আমাদের বিগত ক্লাসগুলো বা বিগত ক্লাসে আমরা দেখেছি কিভাবে একটা সি প্রোগ্রাম তৈরি করা হয় এবং ওখানে কিছু ইনপুট এবং আউটপুট ফাংশন ব্যবহার করে কতগুলো প্রোগ্রাম আমরা দেখছিলাম। তো আজ আমরা শিখব কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট এটা। তো দেখো, আমরা শিখব কন্ট্রোল স্টেটমেন্ট। তো আসো যে কন্ট্রোল স্টেটমেন্ট কি। দেখো, কন্ট্রোল স্টেটমেন্ট মানে কি? কন্ট্রোল স্টেটমেন্ট বলতে কি বোঝাচ্ছে? কোনো কিছু কন্ট্রোল করা। সেই কন্ট্রোল করতে যে স্টেটমেন্ট ব্যবহার করি তাকে আমরা বলবো কন্ট্রোল স্টেটমেন্ট। এখন সি প্রোগ্রামে কি কন্ট্রোল করব? দেখো, সি প্রোগ্রাম কিভাবে কাজ করে? সি প্রোগ্রাম হচ্ছে ধারাবাহিকভাবে এক লাইন তারপরে লাইন তারপরে লাইন এইভাবে পর্যায়ক্রমিকভাবে এক্সিকিউট করে। কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে আমরা দেখব, প্রোগ্রামের বিভিন্ন পরিস্থিতিতে কখনো আমরা এক বা একাধিক স্টেটমেন্ট একাধিকবার এক্সিকিউট করব। আবার অনেক সময় শর্ত সাপেক্ষে কোনো একটা স্টেটমেন্টকে এক্সিকিউট করব। আবার শর্ত যদি না হয় তাহলে অন্য ধরনের তোমার স্টেটমেন্ট এক্সিকিউট করার প্রয়োজন হবে। মানে শর্ত সাপেক্ষে একটা কাজ করবে, শর্ত সত্য হলে এক ধরনের রেজাল্ট দেবে, শর্ত মিথ্যা হলে অন্য ধরনের রেজাল্ট দেবে। আরেকটা কাজ হয়, আরেকটা পরিস্থিতি অ্যারাইজ হতে পারে, সেটা কি? একটা স্টেটমেন্ট মানে এক জায়গার থেকে, মনে কর 10 নম্বর লাইনের তুমি আছো, মানে এক্সিকিউট করতেছে, এইখান থেকে 20 নম্বর লাইনে চলে যাচ্ছে, মাঝের লাইনগুলো সে আর পড়তেছে না, এটাকে আমরা বলবো জাম্প করা। তাহলে এই তিন ধরনের পরিস্থিতি অ্যারাইজ হতে পারে কোন ক্ষেত্রে? এই তোমার সি প্রোগ্রামে। এখন এই যে এইটা হওয়া মিন্স কি? আমার পর্যায়ক্রমিকতা ব্রেক করতেছি। এই পর্যায়ক্রমিকতা ব্রেক করার জন্য যে স্টেটমেন্ট ব্যবহার করব তাকেই আমরা বলবো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। দেখো, সি প্রোগ্রামিং ভাষায় স্টেটমেন্ট সমূহ সাধারণত স্বয়ংক্রিয়ভাবে পর্যায়ক্রমে নির্বাহ হয়, কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে প্রোগ্রামের নির্বাহ নিয়ন্ত্রণ, যেমন এক বা একাধিক স্টেটমেন্ট একাধিকবার নির্বাহ করা, শর্ত সাপেক্ষে কোনো এক বা একাধিক স্টেটমেন্ট নির্বাহ করা, এক স্টেটমেন্ট থেকে অন্য স্টেটমেন্টের প্রোগ্রাম নিয়ন্ত্রণ স্থানান্তর করার প্রয়োজন হয়। যে সকল স্টেটমেন্টের সাহায্যে প্রোগ্রাম স্টেটমেন্ট সমূহের পর্যায়ক্রমিক নির্বাহ নিয়ন্ত্রণ করা যায় তাদেরকে আমরা বলবো কন্ট্রোল স্টেটমেন্ট। মানে সেই সকল স্টেটমেন্ট গুলোকে বলবো কন্ট্রোল স্টেটমেন্ট। কোন সকল স্টেটমেন্ট? যেগুলোকে কি করছে, সির যে পর্যায়ক্রমিকতা আছে সেই পর্যায়ক্রমিকতা ব্রেক করে। কেমন? তাহলে আশা করি বুঝতে পারছো। দেখো, তাহলে আমরা দেখতেছি যে কন্ট্রোল স্টেটমেন্ট কয় প্রকারের? 3 প্রকারের হতে পারে। একটা আছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, একটাকে বলবো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট মানে কি? মনে করো একই কাজ বারবার করানো। যেমন আমরা অনেক সময় বলি না, আমার লাইফটা লুপে পড়ে গেছে। তার মানে কি? একই ধরনের ঘটনা আমার লাইফে বারবার ঘটতেছে। কেমন? এরপরে জাম্পিং কন্ট্রোল স্টেটমেন্ট মানে এক জায়গা থেকে অন্য জায়গায় জাম্প করা। এগুলো কিন্তু আমরা সবগুলো শিখতে হবে, খুব গুরুত্বপূর্ণ 3টা টপিকস। এর মধ্যে আজ আমরা শিখব কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। খুবই মনোযোগের সহিত দেখো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট অলরেডি নাম শুনে তুমি বুঝতেছো যে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট মানে কি? যে কন্ডিশনের উপরে বেস করে কাজ করবে। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এক ধরনের রেজাল্ট দেবে, আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে অন্য ধরনের রেজাল্ট দেবে। কেমন? তো এখানে বলছে সি প্রোগ্রামের শর্ত সাপেক্ষে এক বা একাধিক স্টেটমেন্টের নির্বাহের জন্য কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করা হয়। মানে শর্ত যদি সত্য হয় তাহলে এক ধরনের রেজাল্ট দেবে, শর্ত যদি মিথ্যা হয় তাহলে অন্য ধরনের রেজাল্ট দেবে। অর্থাৎ কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টে ব্যবহৃত শর্ত
সত্য হলে প্রোগ্রামে এক ধরনের ফলাফল পাওয়া যাবে এবং মিথ্যা হলে অন্য ধরনের ফলাফল পাওয়া যাবে, সেটাকেই আমরা বলছি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। এখন দেখো সি প্রোগ্রামে এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট সমূহ কি কি আছে? ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট, নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট। এর ভিতরে আমাদের এই তিনটা জিনিস নিয়ে আমরা মোটামুটি ভাবে আলোচনা করব। এর ভিতরে এই দুইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটার ভিতরে আসলে একটাই আছে, ইফ। ইফ যেখানে আছে সেখানে এলস আছে। ইফ বলতে বাংলায় কি বুঝি? যদি। আর এলস বলতে যদি না হয়। ঠিক আছে, তাহলে যেখানে ইফ আছে সেখানে এলস আছে। তো দ্যাট মিনস আমরা এইটা শিখলেই ভালো করে, এইটাই শিখলেই হয়ে যাবে। আর নেস্টেড ইফ এলস, আরেকটা এলস ইফ, এটা আসলে একটু গুরুত্বপূর্ণ জিনিস, এলস ইফও ভালো করে শিখতে হবে। ওকে, আসো। আর এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিস আসলে আমাদের সিলেবাসে ইনক্লুডেড না, কাজেই আমরা যেটা ইনক্লুডেড না সেটা শিখিয়ে বাড়তি ভারী মানে বোঝা নিতে চাচ্ছি না। কেমন? আমরা যেটা আমাদের শিখতে হবে সেগুলো আমি শেখাই। কেমন? ওকে, দেখো ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট আমাদের স্ট্রাকচারটা কেমন? আমরা ইফ শেখার সাথে সাথে এলসটাও শিখে ফেলবো। কেমন? তাহলে ইফের স্ট্রাকচারটা কেমন? এখানে আমরা ইফ দেব, ইফ দেওয়ার পরে এখানে দেব কন্ডিশন। কন্ডিশন, এই কন্ডিশন ট্রু হলে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকবে। মানে এইটা হচ্ছে কি এই ইফের বডি বা ব্লক। দেখো আমি বলছি কেমন ভাবে দেব। ইফ কিওয়ার্ডটা ইউজ করব, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন দেব। যেমন আমি এখানে বললাম ইফ, এখানে বললাম যদি মেঘ হয়, তাহলে এখানে প্রিন্ট করবে কি বৃষ্টি হবে। আর যদি মেঘ না হয় তাহলে কি বৃষ্টি হবে না, তখন প্রিন্ট করবে বৃষ্টি হবে না, এলসে চলে যাবে। তার মানে কি যেখানে ইফ আছে সেখানে এলস আছে। আমরা একসঙ্গেই দুইটা শিখে ফেলি। তাহলে এখানে দিয়ে দিলাম কি এলস, এলস দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেট। কেমন? দেখো এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই বডিতে ঢুকবে, আর যদি ট্রু না হয় তাহলে কোথায় চলে আসবে? এলসে। কেমন? তাহলে দেখো আমাদের এইটা হচ্ছে ইফ এলস এর বেসিক স্ট্রাকচার। এখন এই যে আমি সেকেন্ড ব্র্যাকেট দিছি না, তো আমাদের যদি এই ইফ কন্ডিশন ট্রু হয় তাহলে এখানে বডির ভিতরে ঢুকে যদি দেখে একটাই স্টেটমেন্ট আছে, বা এই ব্লকে ঢুকে দেখে যদি একটা স্টেটমেন্ট আছে, তখন আসলে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজনীয়তা নেই। তার মানে কি এই ইফ এর ভিতরে যদি একটা কন্ডিশন, একটা স্টেটমেন্ট থাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও যথেষ্ট। কিন্তু দুইয়ের অধিক যদি স্টেটমেন্ট থাকে তাহলে অবশ্যই তোমার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কেমন? এরপরে এলস, এলস এর ভিতরেও সেম কথাটা। এখানে যদি আগে একটা স্টেটমেন্ট থাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলবে। কেমন? দেখো আমাদের প্রোগ্রাম দিলে এটা হচ্ছে কি, দেখো বেসিক স্ট্রাকচারটা দেখাইছি আমি যেটা, সেটা। এখন দেখো এইখানে একটা সংখ্যা ইনপুট নেবে প্রোগ্রামে, তোমার কাছে একটা সংখ্যা চাবে, সেই সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ সেটা আমাদের বলে দেব। পজিটিভ মানে কি 0 থেকে বড়, আর নেগেটিভ মানে 0 থেকে ছোট। তাহলে তুমি যে সংখ্যাটা ইনপুট দেবা সেটা যদি সে চেক করে দেখবে, সে কিভাবে চেক করবে? যে বললো মনে করো সংখ্যাটা আমি রাখছি এর ভিতরে, এ কি 0 থেকে বড়, আমি বললাম ইফ এ গ্রেটার দেন 0, এই প্রিন্ট করবা কি প্রিন্ট এফ পজিটিভ, এলস কি নেগেটিভ, এলস প্রিন্ট এফ নেগেটিভ। কেমন? তাহলে দেখো এই যে আমার এখানে আমি বললাম আমি এটা এ একটা আমাদের ভেরিয়েবল, এখানে কি রাখছি যে এই যে একটা সংখ্যা ইনপুট নেব সেই সংখ্যাটা এর ভিতরে রাখছি। এখন আমি কন্ডিশন চেক করতেছি এ কি 0 থেকে বড়, যদি ট্রু হয় তাহলে পজিটিভ প্রিন্ট করে দেবে, আর যদি না হয় তাহলে নেগেটিভ প্রিন্ট করবে। তাহলে দেখো আমরা দিলাম হ্যাশ দিয়ে ইনক্লুড করে নিলাম, যেহেতু আমরা ইনপুট নেব এবং প্রিন্ট আউটপুট প্রিন্ট করব। প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের এই লাইনটা লিখতেই হবে। তারপর ইন্টিজার মেইন এটাও লিখবো, সেকেন্ড ব্র্যাকেট, এই দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই যাবতীয় কাজ করব। এখানে আমরা যেহেতু একটা সংখ্যা ইনপুট নেব, তাহলে সেটা কি ধরনের সংখ্যা আমরা বলে দেব, যে কি ধরনের ডেটা, কি ধরনের ডেটা টাইপ ব্যবহার করব, ইন্টিজার। ইন্টিজার এ দেওয়া মিন্স অর্থ কি এ একটা ইন্টিজার টাইপের ডেটা হোল্ড করবে, ধারণ করবে। তাহলে আমরা যেহেতু ইনপুট নেব, তো ইনপুট নেওয়ার ফাংশন কোনটা? স্ক্যানার। এই স্ক্যানার ফাংশনের আগে আমি বলেছি একটা প্রিন্টএফ লিখে দেবা। কেন লিখবা?
কারণ বলবা যে কি ইনপুট নেব, কি ইনপুট দেবে সেটা। দেখো এখানে আমি দিলাম কি প্রিন্টএফ লিখছি প্লিজ এন্টার এ নাম্বার, তাহলে এটা একটা মিনিংফুল অর্থ দাঁড়াচ্ছে যে তোমার কাছে চাচ্ছে যে একটা নাম্বার দাও, তাহলে তুমি একটা কিবোর্ড দিয়ে একটা নাম্বার দিলা। কি টাইপের নাম্বার? ইন্টিজার টাইপের নাম্বার। তাহলে এই যে ইনপুট নেবে কি টাইপের? ইন্টিজার টাইপের, পার্সেন্টেজ ডি ডাবল কোটেশন শেষ কমা এম্পারসেন্ট এ, তার মানে এর ভিতরে এই যে সংখ্যাটা তুমি দিচ্ছ কিবোর্ড দিয়ে সেটা এর ভিতরে রেখে দিছে, এই সেমিকোলন দিলাম। এবার দিচ্ছি কি ইফ এ গ্রেটার দেন 0, এ গ্রেটার দেন 0 প্রিন্ট করবে কি গিভেন নাম্বার ইজ পজিটিভ। তুমি চাইলে শুধু পজিটিভ লিখে দাও, কেমন? একটু সুন্দর লেখার জন্য তুমি গিভেন নাম্বার ইজ পজিটিভ দিয়ে দিলাম। এলস প্রিন্টএফ গিভেন নাম্বার ইজ নেগেটিভ। দেখো এইখানে এই ইফের বডির ভিতরে একটা স্টেটমেন্ট আছে, তাই না? সেই জন্য দেখো সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলছে। আবার এলস এর ভিতরেও দেখো একটা স্টেটমেন্ট আছে, কাজেই আমি এখানে আর সেকেন্ড ব্র্যাকেট দেই নাই। কেমন? আশা করি তুমি বিষয়টা বুঝছো। এখন দেখো আমার এইখানে একটা প্রোগ্রাম দেখানো হয়েছে, এই প্রোগ্রামে বলা হয়েছে একটা সংখ্যা ইনপুট নিতে হবে, ইন্টিজার টাইপের সংখ্যা ইনপুট নেব, সেই সংখ্যাটা জোড় না বিজোড় সেটা প্রিন্ট করব। তাহলে আমি কোন একটা সংখ্যা ইনপুট যদি নিই বা কোন একটা সংখ্যা আমরা মনে করো 78 দিলাম, এই 78, তাহলে এটা কি ইভেন, তাই না? আর যদি 79 দিই তাহলে সেটা কি হয় অড। তাহলে দেখো একটা সংখ্যা জোড় না বিজোড় আমরা কিভাবে বলি? তুমি তো দেখেই বলে দিতে পারো, তাই না? কিন্তু কম্পিউটার তো তা বলতে পারবে না, পারবে? কম্পিউটার সব লজিক দিয়ে করবে। তাহলে সংখ্যাটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা কি হয়? জোড় হয়। আর যদি বিভাজ্য না হয় তাহলে বিজোড়। তার মানে কি? দেখো এ ধরো সংখ্যাটা রাখলাম এর ভিতরে, একে 2 দ্বারা মডুলাস করলাম, ইকুয়াল যদি 0 হয়, তাই না? তার মানে কি এইটা এক সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 থাকে তাহলে ইভেন, এলস কি অড। কেমন? তাহলে দেখো এর অ্যালগরিদমটা আগে আমরা দেখে নিই। প্রোগ্রাম শুরু করলাম, ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করলাম দ্বিতীয় ধাপে, r ইকুয়াল টু n mod 2। দেখো এইখানে আমরা একটা ভেরিয়েবল বৃদ্ধি করেছি, সেটা কি n mod 2 করা হয়েছে। যে রেজাল্টটা ওই যে সংখ্যাটা ইনপুট নিচ্ছি সেই সংখ্যাটাকে 2 দিয়ে মডুলাস করতেছি, এর রেজাল্ট কি হবে 0 অথবা 1, তাই না? সেটা কার ভিতরে রাখবে? আর ভিতরে। এখন বলছে কি পরের ধাপে, চতুর্থ নম্বর ধাপ, যদি r ইকুয়াল টু 0 হয় তাহলে সংখ্যাটি জোড়, আর যদি না হয় তাহলে সংখ্যাটি বিজোড়। কেমন? এটা প্রদর্শন করবে তারপর শেষ করে দেবে। আবার এটা যদি না হয় তাহলে বিজোড় প্রদর্শন করে শেষ করবে। এখন দেখো আমরা যদি এখানে ফ্লোচার্টটা দেখি, ফ্লোচার্ট কার ফ্লোচার্ট? একটা সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করার ফ্লোচার্ট। তাহলে আমার প্রোগ্রামটাকে শুরু করতে হবে। এই যে আমরা স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পরে ইনপুট নেব। ইনপুট কোনটা দিয়ে নিই? এটাকে আমরা কি বলি? সামান্তরিক না? এখানে লিখলাম ইনপুট এ, হ্যাঁ, মানে এ তে আমরা ইনপুট নিলাম। এখন দেখো একটা প্রসেস করতে হবে, তাই না? এই যে আমরা একটা প্রসেস করছি, আর ইকুয়াল টু এ মডুলাস 2, তাই না? তার মানে এ মডুলাস 2 করার অর্থ কি? এ কে 2 দিয়ে ভাগ করলে যে ভাগ শেষ থাকবে তার সেটা বের করে দেবে এই মডুলাসটা। তাহলে আর এর মান 0 হয় অথবা 1 হয়। এখন আমি বললাম এই কন্ডিশন, এই দেখো এই চিহ্নটা কি আমাদের সিদ্ধান্ত, মনে আছে? আমরা যখন ফ্লো চার্টের ক্ষেত্রে বলছিলাম এই চিহ্নটা কি সিদ্ধান্ত নেওয়ার তোমার চিহ্ন, ছবি। এখন দেখো এখানে আমরা একটা কোশ্চেন করব, সেই কোশ্চেনের অ্যান্সার দুইটা হবে, একটা হবে ইয়েস আর একটা হবে নো। তাহলে আমি কি করলাম? আর ইকুয়াল 0, এখানে ইয়েস হতে পারে আর একটা কি নো হতে পারে। ইয়েস হওয়া মানে কি সংখ্যাটা জোড়, তাহলে এখানে প্রিন্ট করবে কি ইভেন, প্রিন্ট ইভেন। তুমি এইভাবেই লিখে দিলে হবে। এলস মানে যদি না হয় তাহলে প্রিন্ট করবে কি অড, তাই না? প্রিন্ট অড, অড মানে কি বিজোড়। এখন দেখো জোড়, এইটা যদি জোড় হয়ে যায় তাহলে প্রোগ্রাম শেষ করবে, আবার বিজোড় হলেও তাও কিন্তু প্রোগ্রাম শেষ করতে হবে। মানে এইরকম ভাবে হয় না, এই যে এন্ড, এই এন্ড, তাই এইখানেও লিখবো আবার কি এখানেও লিখবো না। তো এটা আমরা কি করব? সংযোগ দেব, একটা লাইন সংযোগ লাইন দেব। এখানে দেখো এরকম সংযোগ লাইন দিলাম, দিয়ে এই যে এটা কি সার্কেল, সার্কেলের কাজ কি সংযোগ করা, তারপরে এখানে দিয়ে দিলাম এন্ড। কেমন? দেখো আশা করি তুমি বুঝতে পারছো। এখন দেখো
এই প্রোগ্রামটা দেখি, তাহলে আমরা ওইখানে দুইটা ভেরিয়েবল নিয়েছিলাম, একটা নিয়েছি কি এ আর একটা নিয়েছিলাম আর, তাই না? তো আমাদের দেখো প্রত্যেকটা প্রোগ্রামের আগে শুরু করার আগে বুঝতে হবে যে এখানে আমি কি টাইপের ডাটা নিয়ে কাজ করব এবং কয়টা ভেরিয়েবল লাগবে আমার প্রোগ্রামে। তো আমরা বুঝলাম যে এখানে দুইটা ভেরিয়েবল লাগবে এবং ইন্টিজার টাইপের, তাহলে বললাম ইন্টিজার এ কমা আর, সেমিকোলন দিলাম। এখন আমরা এটা কি ইনপুট নেব, তাহলে বললাম এই ইনপুট নেওয়ার আগে বললাম প্রিন্টএফ দিয়ে বললাম প্লিজ এন্টার এ নাম্বার, স্ক্যানএফ দিয়ে কি টাইপের ইনপুট নেব, ইন্টিজার টাইপের, তাহলে পার্সেন্টেজ ডি দেব ডাবল কোটেশনের ভিতরে, কমা দিব, এম্পারসেন্ট এ দিব, কেমন, তারপর সেমিকোলন দিলাম। এই আর ইকুয়াল টু এ মডুলাস 2, তার মানে কি এই মডুলাস কি করতেছে, ভাগশেষ বের করতেছে। তাহলে এই যে সংখ্যাটা আমরা ইনপুট নেব, তুমি যে সংখ্যাটা দেবে সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষটা বের করে দেবে, সেটা কার ভিতরে রাখবে, আর এর ভিতরে। এখন বললাম ইফ আর ইকুয়াল 0, আর যদি 0 সমান হয় তাহলে প্রিন্ট করবে কি ইভেন। দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিছি, এটা তুমি না চাই, তুমি যদি চাও দিতেও পারো, আর যদি বলো কি যে স্যার দিব না অযথা কি জন্য দিব, তাহলে নাও দিতে পারো। এখানে তুমি ডাইরেক্টলি দিলা, বললা কি ইফ আর ইকুয়াল 0 প্রিন্ট এফ ইভেন, এলস কি হবে, এলস প্রিন্ট কি করবে, প্রিন্ট এফ অড। কেমন, আশা করি তুমি বুঝতে পারছো। তারপর কি প্রোগ্রাম শেষ। দেখো এইখানে প্লিজ এই আউটপুটে কি দেখাচ্ছে, প্লিজ এন্টার এ নাম্বার, তাহলে তোমার কাছে নাম্বারটা চাইছে, তুমি দিলা কত, সাপোজ মনে করো 79, তাহলে কি প্রিন্ট করে দেবে, অড। এই দেখো অড প্রিন্ট করে দিয়েছে, আশা করি বুঝছো। এখন দেখো এরপরে আমরা যে জিনিসটা শিখবো লিপ ইয়ার। লিপ ইয়ার মানে কি, অধিবর্ষ, কেমন। তার অধিবর্ষ আমরা দেখো সবাই জানি যে অধিবর্ষ একটা বছর, লিপ ইয়ার কি লিপ ইয়ার না আমরা খুব ভালো করে জানি। যে কি করে জানি, শুনছি যে কি ছোটকালের থেকে শিখে আসছি, সংখ্যাটা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ যদি 0 হয়, যদি বিভাজ্য হয়, তাহলে তোমার সংখ্যাটা সালটা লিপ ইয়ার। কিন্তু দেখো আমরা যে কন্ডিশন দিয়ে করে আসছি এই কন্ডিশনটা আসলে ঠিক ছিল না, কেমন। তো আমাদের আরো কিছু কন্ডিশন চেক করতে হবে, তার মানে প্রপার কেস কি। যেমন ধরো তুমি দেখবা 2000, আমরা জানি যে লিপ ইয়ার কি 4 বছর পর পর হয়, কিন্তু 2096 থেকে তুমি যদি 21 সাল দেখো, এই তাহলে 21 সাল কি 2096 হচ্ছে লিপ ইয়ার, আর 2100 সাল হচ্ছে কি লিপ ইয়ার হওয়া কথা, কিন্তু এটা লিপ ইয়ার না। এরপরে এটা কিন্তু 2104, এটা হচ্ছে লিপ ইয়ার, কেমন। এখন দেখো আমরা 4 বছর পর পর লিপ ইয়ার জানি, কিন্তু এখানে 8 বছর নাই, তার মানে কিছু কন্ডিশন আমরা জানি না। সেই কন্ডিশন কি, একটা বছর লিপ ইয়ার কি লিপ ইয়ার না, তার জন্য আমাদের প্রথম একটা কন্ডিশন চেক করতে হবে, যদি ইয়ারটা 400 দিয়ে ভাগ করলে বিভাজ্য হয়ে যায়, কেমন। এটা কি মডুলাসের কাজ কি, ভাগশেষ বের করা। তাহলে ইয়ারটা যে বছরটা আমরা লিপ ইয়ার কি লিপ ইয়ার না দেখতে চাচ্ছি, সেটা 400 দিয়ে ভাগ করলে যদি বিভাজ্য হয়ে যায় তাহলে লিপ ইয়ার, আর যদি না হয় তাহলে আমি বলে দিতে পারবো না যে এটা লিপ ইয়ার না, কেমন। আরেকটা কন্ডিশন দেখতে হবে, সেটা কি, অথবা কি বললাম, ইয়ারটা 100 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে বিভাজ্য, ইকুয়াল 0, অ্যান্ড ইয়ারটা, এবং আমি একটু অ্যান্ড কি করলাম, অ্যান্ড ইয়ারটা 100 দিয়ে ভাগ করলে নট ইকুয়াল 0 হয়, যদি বিভাজ্য না হয়। মানে এখানে আমরা দুইটা কন্ডিশন দেখবো। কয়টা কন্ডিশন, দুইটা। প্রথমত একটা বলবো কি, ইয়ারটা যদি 400 দিয়ে ভাগ করলে বিভাজ্য হয়ে যায় তাহলে এটা লিপ ইয়ার, আর যদি না হয় তাহলে আরেকটা কন্ডিশন চেক করব, সেই ইয়ারটা যদি 4 দিয়ে ভাগ করলে বিভাজ্য হয় এবং 100 দিয়ে ভাগ করলে বিভাজ্য না হয়, তবেই কিন্তু সেই সালটা লিপ ইয়ার। আদারওয়াইজ এই দুইটা কন্ডিশনের কোনোটাই যদি স্যাটিসফাই না করে তাহলে বলবো নট লিপ ইয়ার, কেমন। তাহলে কন্ডিশন কি, এই কন্ডিশন এইটার ভিতরে আমরা ঢুকাই দিলাম, কেমন। তাহলে এখানে কি হতে পারে, ইয়েস, আর একটা হয় কি নো যদি হয় তাহলে নট লিপ ইয়ার। এখানে ইয়েস যদি হয় কি প্রিন্ট করবে, লিপ ইয়ার প্রিন্ট করবে, লিপ ইয়ার, বুঝছো। আর যদি না হয় তাহলে নট লিপ ইয়ার। তাহলে দেখো শুরু করলাম, ইনপুট হিসেবে ওয়াই এর মান গ্রহণ করলাম,
যদি y mod 400 equal 0 or year mod 100 not equal 0 and year mod 4 equal 0 হয় তাহলে লিপ ইয়ার। প্রিন্ট করো কি লিপ ইয়ার, না হলে লিপ ইয়ার নয়। শেষ। তাহলে শুরু করলাম, ইয়ারটা ইনপুট নিলাম, কন্ডিশন দিলাম। এই কন্ডিশনটা কি দিচ্ছি ওখানে তুমি হয়তো দেখতে পারবে না, এখানে কিন্তু কন্ডিশনের ভিতরে এই আছে। ইয়ারটাকে 400 দিয়ে ভাগ করলে যদি 0 হয় এবং অথবা ইয়ারটাকে 4 দিয়ে ভাগ করলে 0 এবং 100 দিয়ে ভাগ করলে 0 হবে না, মানে বিভাজ্য না। তার মানে এই দুইটি কন্ডিশনে এইটাই ট্রু হতে হবে, এটাও ট্রু হতে হবে। কেন? এটা এন্ড। বিষয়টা বুঝছো? তাহলে দেখো আমাদের যদি প্রোগ্রামটা দেখি, প্রোগ্রাম তাহলে আমরা বুঝতে পারছি এখানে ইনপুট নেব কি, ইনপুট নেব হচ্ছে ইয়ারটা, তাই না? ইনপুট নেব ইয়ার। তাহলে আমরা প্রোগ্রামটা আমি লিখি, এখানে দিলাম ইনক্লুড stdio.h ইন্টিজার মেইন, এটা লিখলাম এই সেকেন্ড ব্র্যাকেট, মানে আমার কি মেইন ফাংশন। তো ইন্টিজার ওয়াই, মানে ওয়াই নামে একটা ভেরিয়েবল নিলাম। কি টাইপের ভেরিয়েবল? তোমার ইন্টিজার টাইপের ভেরিয়েবল। প্রিন্টএফ আমরা এই ওয়াইটা ইনপুট নেব, মানে ইয়ারটা সালটা ইনপুট নেব। তাহলে প্লিজ এন্টার এ ইয়ার, কেমন? এই দিলাম স্ক্যানআপ দিয়ে আমরা ইন্টিজার টাইপের ডেটা ইনপুট নিচ্ছি। কার ভিতর রাখছি? অ্যাম্পারস্যান্ড ওয়াই এর ভিতরে, কেমন? এখানে বললাম ইফ ইয়ার মডুলাস 400 ইকুয়াল 0 অথবা দেখো অর, কেমন? অর ইয়ার mod 4 equal 0 and year mod 100 not equal 0। দেখো তো এইখানে দেখো ইফ এর কি এইটা না, এইটুকু আছে কন্ডিশন। এখন এখানে দেখো দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে এইটা আর হচ্ছে এটা। আমি ফার্স্ট আরেকটা ব্র্যাকেট দিলাম। দেখো তো এইটা দ্বারা বোঝাচ্ছে কি প্রথম কন্ডিশন, এই কন্ডিশনটা ট্রু হলে সেটা লিপ ইয়ার, আর যদি ট্রু না হয় তাহলে অথবা, এটা কি অথবা না, এটা অথবা ইয়ারকে 4 দিয়ে ভাগ করে দেখবে সেটা 0 কিনা, মানে বিভাজ্য কিনা, এবং ইয়ারটা 100 দিয়ে ভাগ করলে নট ইকুয়াল 0 হবে। তার মানে আমার দেখতে হবে ইয়ারটা, প্রথমে আমরা দেখবো কি ইয়ারটা 400 দিয়ে ভাগ করলে বিভাজ্য হয়েছে কিনা। যদি বিভাজ্য হয়ে যায় তাহলে লিপ ইয়ার, আর যদি না হয় তাহলে আর দুইটা কন্ডিশন চেক করবো। সেটা কি? ওই সালটা যদি 4 দিয়ে ভাগ করলে বিভাজ্য হয় এবং ওই সালটা যদি 100 দিয়ে ভাগ করলে বিভাজ্য না হয় তাহলেও লিপ ইয়ার, কেমন? এই কন্ডিশন দুইটা যদি স্যাটিসফাই না করে তাহলে নট লিপ ইয়ার। তাহলে সেটাই লিখছি, দেখো ইফ ইয়ার 400 মডুলাস 400 ইকুয়াল 0 অথবা অর ইয়ার মডুলাস 100 নট ইকুয়াল 0 অ্যান্ড ইয়ার মডুলাস 4 ইকুয়াল 0। এই দেখো এইখানে এইটা, এই ব্র্যাকেটের ক্লোজিং এইটা আর এই ব্র্যাকেটের ক্লোজিং এইটা, কেমন? প্রিন্ট করবে কি লিপ ইয়ার, এলস প্রিন্ট করবে কি নট লিপ ইয়ার। শেষ, কেমন? আশা করি তুমি এটা পারবে। এর পরের যে স্লাইডটা আছে এটা বোঝার জন্য আমাদের এলস ইফটা শিখতে হবে। তো এলস ইফ, এখানে দেখো ইফ স্টেটমেন্ট কি করতেছে, ইফ এর মাঝে আমরা কিন্তু একটা শর্ত দিতে পারছি, সেই শর্তটা যদি সত্য হয় তাহলে এক ধরনের রেজাল্ট দিচ্ছে, আরেকটা যদি সত্য না হয় তাহলে অন্য ধরনের রেজাল্ট দিচ্ছে। কিন্তু আমাদের যখন অনেকগুলো শর্ত আসবে, যেমন তুমি মনে করো তোমার কোনো একটা সাবজেক্টে একটা মার্কস তুমি পেয়েছো, এখন সেই মার্কসটা কত হতে পারে? 80 থেকে বেশি হতে পারে। তাহলে 80 থেকে বেশি যদি হয় তাহলে প্রিন্ট করবে এ প্লাস, আর যদি 70 থেকে 79 হয় তাহলে কি এ। তারপরে যদি 60 থেকে 69 হয় তাহলে এ মাইনাস। এরকম ভাবে তোমার মনে করো 50 থেকে 60, 50 থেকে 59 হলে বি, তারপর সি, তারপর ডি, তারপর ডি যদি না হয়, এখন যদি 33 থেকে তুমি যদি 39 না পাও তাহলে কি দেখাবে? এলস এর ভিতর কি চলে যাবে? ফেল, তাই না? তার মানে কি এখানে দেখো অনেকগুলো কন্ডিশন আমার দিতে হচ্ছে, তখন আমরা কি ব্যবহার করব? এলস ইফ।
তাহলে প্রথমে আমরা কি দেব, মনে করো এরকম দিলাম ইফ নাম্বারটা নাম্বার NUMBER নাম্বার গ্রেটার দ্যান ইকুয়াল 80, তাহলে প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে A প্লাস। আর যদি তোমার এলস ইফ, এখন দেখো কি দেব, এলস ইফ দিয়ে এখানে আরেকটা কন্ডিশন দেবো, সেটা কি নাম্বার গ্রেটার ইকুয়াল 70, তাহলে 70 যদি হয় তাহলে প্রিন্ট করবে কি, তোমার প্রিন্ট করবে A, তাই না। আর যদি এলস ইফ, আবার এলস ইফ আছে, এরকম ভাবে আমরা অনেকগুলো কন্ডিশন দিতে পারি। দেখো এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এইটা প্রিন্ট করবে, তখন এইরকম ভাবে আমরা অনেকগুলো এলস ইফ দিলাম, দেওয়ার পরে এলস ইফে প্রিন্ট করলো প্রিন্ট এফ তোমার ফেল, কেমন এইরকম ভাবে প্রিন্ট করলো। দেখো এই কন্ডিশন যদি কোনোটাই ট্রু না হয় তাহলে সে প্রিন্ট করবে কি, এলসে চলে আসবে, কেমন। তার মানে আমাদের প্রথমে কি দেব, ইফ কন্ডিশন, ওই কন্ডিশন যদি ট্রু না হয় পরের এলস ইফে আসবে, এই এলস ইফ যদি ট্রু না হয় তারপরের এলস ইফ দেখবে, এই এলস ইফ যদি ট্রু না হয় তারপরেরটা আসবে, যদি এখান থেকে কোনোটাই ট্রু না হয় তাহলে এলসে চলে যাবে। আর যদি এইটা পাই, এইটা ট্রু হয়, তাহলে এর নিচের গুলো এলস পর্যন্ত আর দেখবেই না, কেমন। এখন তুমি বলতে পারো যে স্যার এলস ইফ না দিয়ে আমরা ইফ দেব, তখন কি করবে, মনে করো এখানে আবার একটা দিলা ইফ, এইটা তখন দেখো এই স্টেটমেন্ট পড়বে, প্রত্যেকটা স্টেটমেন্ট পড়তে হবে, তার মানে কি, তার এক্সিকিউশন টাইম বেড়ে যাবে, কেমন। সেই জন্য আমরা কি ব্যবহার করব, এলস ইফ, কারণ এলস ইফ, এই এলস ইফটা যদি ট্রু হয় তাহলে এখানে যদি 100টা এলস ইফ থাকে কোনোটাই আর পড়বে না, এলস পর্যন্ত কোনোটাই পড়বে না। আর যদি এই 100টার কোনোটা এলস ইফ সত্য না হয় তাহলে কোথায় চলে যাবে, এলসে চলে যাবে, কেমন। তাহলে এটা আশা করে বুঝতে পারছো। এখন আমি দেখাবো যে 3টি সংখ্যার ভিতরে বৃহত্তম সংখ্যা নির্ণয় করার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। দেখো আমরা এইটা করার আগে একটু ফ্লোচার্টটা আগে আমি দেখে নিই। তাহলে আমি কি করতে চাচ্ছি, 3টি সংখ্যার ভিতরে বৃহত্তম সংখ্যা নির্ণয় করার সি প্রোগ্রাম। যেমন ধরো এখানে 70, 80, 90, আমরা দেখেই বলে দিচ্ছি যে এর ভিতরে কোনটা বড়, 90, কিন্তু প্রোগ্রাম কি এভাবে বলতে পারবে না। সে কি করবে, এখানে যেহেতু 3টি সংখ্যা নিতে হবে, 3টি সংখ্যার ভিতরে বৃহত্তম সংখ্যা, তাহলে এই 3টি সংখ্যা 3টা ভেরিয়েবলের ভিতরে রাখবে। তারপর সে কি করবে, কম্পেয়ার করবে যে এ কি বি থেকে বড় এবং এ কি বি এবং সি থেকে বড়। যদি বড় হয় তাহলে সে প্রিন্ট করে দেবে এ বড়, আর যদি না হয় তাহলে বি বড়, বি কি এ এবং সি থেকে বড়। যদি বিটা দুইটার থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে বি বড়, আর যদি না হয় তাহলে কি প্রিন্ট করে দেবে, সি। এখন দেখো তাহলে স্টার্ট করলাম, আমরা ইনপুট নিলাম, এই ইনপুট এ কমা বি কমা সি। এরপরে দেখো আমাদের কন্ডিশন দিচ্ছি, এইটা বললাম এ কি বি থেকে বড়, একটা ইয়েস একটা নো। ইয়েস যদি হয়, ইয়েস হওয়া মানে কি, কে বড় বলো তো, ইয়েস হওয়া মানে, এস হওয়া মিনস হচ্ছে এ বড়। এখন এ কার থেকে বড় হয়েছে, বি থেকে বড়। এখন চেক করতে হবে না এ কি সি থেকে বড় কিনা, এ কি সি থেকে বড়, একটা ইয়েস হয়, ইয়েস হওয়া মিনস কি, এ বড়। এ বি থেকে বড় হয়ে গেছে, এ সি থেকে বড়, তাহলে প্রিন্ট করে দেবে কি, এ বড়। তাহলে প্রিন্ট করলো প্রিন্ট এ। যদি নো হয়, নো হওয়া মিনস কি, এখানে এসে দেখো নো যদি হয় তার মানে কি, এ বি থেকে, এ সি থেকে বড় হলো না, মানে সি বড়, তাই না। তার মানে সিটা এর থেকে বড়, আবার এটা বি থেকে বড়, তাহলে সব থেকে বড় কে, সি। তাহলে সি প্রিন্ট করে দেবে, কেমন। তাহলে এই প্রিন্ট করলো প্রিন্ট সি। আর এখানে দেখো এখানে শেষ। এখন যদি এই সাইডই না আসে, ওই সাইডে যায়, দ্যাট মিনস কি, বিটা বড় হয়ে গেছে, এর থেকে বি বড়। নো হওয়া মানে বি বড়। এখন দেখবো বি কি সি থেকে বড় কিনা, তাহলে এখানে লিখলাম বি গ্রেটার দ্যান সি। একটা ইয়েস হওয়া মানে কি, ইয়েস হওয়া মানে বি বড়, তাহলে এই প্রিন্ট করে দিল বি, প্রিন্ট বি। নো যদি হয়, নো হওয়া মিনস কি, নো হওয়া মিনস সি বড়, সি বড় হওয়া মানে কি, সি বি থেকে বড়, বি আবার কার থেকে বড়, এর থেকে বড়, তাহলে সি সব থেকে বড়, এই যে সিটা প্রিন্ট করে দিলাম। এখন দেখো
এখানে হলেও শেষ হবে, এইখানে হলেও শেষ হবে, এখানে হলেও শেষ হবে। তাহলে এটা আমরা কি করলাম, সংযোগ দিলাম। দেখো এই অ্যারো চিহ্নগুলো কিন্তু দিতেই হবে। এখন তারপর কি আমরা প্রোগ্রাম এন্ড করে দিলাম। দেখছো, এটা হচ্ছে কি আমার তিনটি সংখ্যার বৃহত্তম সংখ্যা নির্ণয় করার সি প্রোগ্রাম। কেমন? এখন দেখো এখানে সাপোজ মনে করো আমরা এটাকে কার ভিতরে রাখছি, 70 কে এর ভিতরে, 80 কে বির ভিতরে, আর সি কে তোমার 90 এর ভিতরে। কেমন? এখন এখানে দেখো এ কি বির থেকে বড়, এ কি বির থেকে বড়, এখানে কি এ কি বির থেকে বড়, 70 কি 80 থেকে বড় না, নো। তার মানে কি বড়, বি বড়। এখন বি কি সি থেকে বড় না, না না, নো। নো হওয়া মানে কি সি বড়, এই যে সি প্রিন্ট করেছে এখানে শেষ। এখন যদি এটা মনে করো 100, হ্যাঁ, এখন আমি চেক করলাম এ কি বির থেকে বড়, এ কি 100, এ কি বির থেকে বড়, নো। নো হওয়া মানে কি বি বড়। এখন বি কি সি থেকে বড়, বি কি সি থেকে বড়, বি কি সি থেকে বড়, ইয়েস, হ্যাঁ, এই ইয়েস মানে বি প্রিন্ট করে দিল। এখন যদি এটা মনে করো 90, এটা হলো 100, কেমন, 100। এখন দেখো এ কি বি থেকে বড়, ইয়েস, আবার এ কি সি থেকে বড়, ইয়েস, তাহলে এ প্রিন্ট করলো। তার মানে তুমি যে কোনো সংখ্যা, যে কোনো তিনটি সংখ্যা দিতে পারো, সেই তিনটি সংখ্যার ভিতরে বৃহত্তম সংখ্যা কি সেটা এই ফ্লো চার্টের মাধ্যমে আমরা পেয়ে যাব। অ্যালগরিদমটা কি, শুরু করলাম ইনপুট হিসেবে এ বি সি এর মান গ্রহণ করলাম। এ কি বি ও সি থেকে বড়, এ কি বি ও সি থেকে বড়, হ্যাঁ, হ্যাঁ হওয়া মানে কি এ প্রিন্ট করে দেবে, না হওয়া মানে কি না হলে পরের ধাপে চলে আসবে। ধাপে বি, পরের ধাপে বি কি এ ও সি থেকে বড়, হ্যাঁ যদি হয়, হ্যাঁ হলে কি বি প্রিন্ট করে দেবে, আর না হলে এ বড় হলো না, বি বড় হলো না, তাহলে কে বড়, সি বড়, সি প্রিন্ট করে শেষ করে দেবে। কেমন? এখন দেখো এর প্রোগ্রামটা আমরা কিভাবে করি। এর প্রোগ্রামে আমাদের নো, এখানে দেখো আমাদের যদি ছোট সংখ্যা হতো, তিনটি সংখ্যার ভিতরে ছোট সংখ্যা, তাহলে একই স্টাইল করব, শুধু এই চিহ্নটা চেঞ্জ করে দেব। এখন দেখো আমি কি প্রোগ্রামটা আগে দেখে নিই, যে আমাদের এখানে আমরা বুঝতে পারছি যে তিনটি সংখ্যা ইনপুট নেব, তাই না? তাহলে এখানে ইনক্লুড দিয়ে দিলাম stdio.h, দেন ইন্টিজার মেইন এই দিলাম, এই সেকেন্ড ব্র্যাকেট, ইন্টিজার a, b, c। দেখো তিনটা ভেরিয়েবল একই টাইপের, সেই জন্য একই সঙ্গে আমরা তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এবার প্রিন্টএফ দিলাম, একটা প্রিন্টএফ দিলাম কেন, ইনপুট নেব। কি ইনপুট নেব, তিনটা সংখ্যা ইনপুট নেব। তাহলে বললাম প্লিজ এন্টার থ্রি নাম্বারস, কেমন, এন্টার 3 নাম্বারস। এটা আমরা ইনপুট চাচ্ছি, এই স্ক্যানআপ দিয়ে ইনপুট নিচ্ছি। কি টাইপের ইনপুট নেব, ইন্টিজার টাইপের। %d কয়টা, 3টা, %d এর ভিতরে কিন্তু কোনো সেমি কমা টমা দিব না, এই কমা দিলাম। এম্পারসেন্ট ডাবল কোটেশনের পরে কমা, তারপর এম্পারসেন্ট এ, মানে প্রথম সংখ্যাটা কার ভিতরে রাখবে, এর ভিতরে, দ্বিতীয় সংখ্যাটা কার ভিতরে রাখবে, বির ভিতরে, তৃতীয় সংখ্যাটা সির ভিতরে। কেমন? এভাবে দিতে হবে, এর ভুল হলে কিন্তু সমস্যা। এখানে বললাম ইফ a greater than b, and a greater than c। দেখো কি বললাম, a কি b থেকে বড় এবং a কি c থেকে বড়, এই and, তার মানে এই দুইটা কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে প্রিন্ট করবে কি, প্রিন্টএফ যে the largest number is %d দিয়ে ডাবল কোটেশন শেষ, কমা a। তার মানে এর মানটা কোথায় প্রিন্ট করবে, এইখানে। কেমন? আশা করি বুঝছো। এরপরে এলসিফ দিয়ে কি বললাম, b greater than a and b greater than c। b কি এর থেকে বড় এবং b কি c থেকে বড়, প্রিন্টএফ কি প্রিন্ট করলো, প্রিন্টএফ the largest number is %d, কমা আর ডাবল কোটেশন শেষ, কমা b এর মান প্রিন্ট করে দেবে। এলস কি করবে, প্রিন্ট করবে প্রিন্টএফ the largest number is %d। এখানে তুমি দিতে পারো, আমার ওখানে ধরি নাই সেই জন্য দিছি, এই কমা দিয়ে সির মান প্রিন্ট করে দিল। এলস তোমার এই সেকেন্ড ব্র্যাকেট শেষ। কেমন? আশা করি বুঝতে পারছো। এখানে দেখো, এখানে আমার তিনটে সংখ্যা দিছি, একটা আছে 78, একটা আছে 50, একটা 90। তাহলে অবশ্যই 90 বড়,
তাহলে the largest number is 90, দেখছো প্রিন্ট করে দিছে। এখন যদি স্মল নাম্বার বলতো তাহলে তখন আমরা কি নিতাম, এই তিনটা ইনপুট নিলাম, তখন এটাকে আমরা এইভাবে দিতাম, এ কি বি থেকে ছোট এবং এ কি সি থেকে ছোট, ইয়েস হলে স্মলেস্ট নাম্বার ইজ এ, এখানে দিতাম কি এরকম ভাবে দিয়ে দিতাম, বুঝতে পারছো, এলস এটা। ওকে, তাহলে তিনটি সংখ্যার ভিতরে ছোট সংখ্যা নির্ণয় করার সি প্রোগ্রাম। এখন আমাদের সেম স্টাইলে যদি ফ্লো চার্ট নির্ণয় করতে বলতো তাহলে আমরা কি, এই দেখো এখানে আমরা ইনপুট নেওয়ার পরে কি দিতাম, এরকম ভাবে দিতাম, এ লেস দ্যান বি, ইয়েস নো। ইয়েস নো মানে কি, এটা ছোট কার থেকে, বি থেকে, এই দিলাম। এখন এ কি সি থেকে ছোট, ইয়েস যদি হয় তার মানে প্রিন্ট করে দেবে কি, প্রিন্ট করলো এ। আর নো যদি হয়, নো হওয়া মানে কি, এ সিটা এর থেকে ছোট, তাহলে এটা বি থেকে ছোট, আবার এর থেকে সি যদি ছোট হয় তাহলে অবশ্যই সি সবার থেকে ছোট, এইভাবে আর কি একদম সেম স্টাইলে আসলে করব। পারবা? আশা করি তোমরা পারবে। কেমন, তোমরা নিজেরাই এটা ফ্লো চার্টটা করবা। দেখো এই যে আমি দেখালাম না তোমাদের একটা সংখ্যা, তোমার যে কোনো একটা সাবজেক্টে একটা মার্কস, তুমি কত মার্কস পেয়েছো, সেটা যদি 80 থেকে বড় হয় তাহলে এ প্লাস, 70 থেকে যদি বড় হয় তাহলে এ, তোমার 60 থেকে যদি বড় হয় এ মাইনাস, এভাবে আর কি এটা আমরা এখানে দিয়েছি। তো এটা আশা করি পারবে। তো এখানে দেখো আমাদের একটা প্র্যাকটিস প্রবলেম আছে, একটু ভালো করে খেয়াল করো, প্র্যাকটিস প্রবলেমটা আমরা একটু দেখে নিই। যে একটি প্রোগ্রাম লিখো যা একটি ইন্টিজার ইনপুট নেবে, ভালো, এবং তা পরীক্ষা করবে। কি পরীক্ষা করবে, তার মানে কি, একটা সংখ্যা ইনপুট নেবে, যদি সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রিন্ট করবে আপ, প্রিন্ট কি করে দেবে, আপ। আর যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ডাউন। আর যদি 2 ও 3 উভয় দ্বারা বিভাজ্য হয় তাহলে আপ ডাউন। যদি এটার কোনোটাই যদি বিভাজ্য না হয় তাহলে কি করবে, আপসাইড ডাউন। ভালো করে খেয়াল করো। এখন তার মানে প্রোগ্রামে আমরা কি করতে হবে, একটা সংখ্যা ইনপুট নেব, তাহলে আমরা এটা লিখি ইনক্লুড stdio.h ইন্টিজার মেইন লিখলাম। এরপরে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে দেখো একটা সংখ্যা ইনপুট নেব, তার মানে কি আমরা এটা নিলাম এ। এখন দেখো আমি বললাম কি, প্রিন্টএফ প্লিজ এন্টার এ নাম্বার, কেমন, এই দিলাম। দেওয়ার পরে স্ক্যানআপ নিলাম, এই স্ক্যানআপের আগেই আমরা একটা প্রিন্টএফ দেব, কি ইনপুট নেব সেটা বলে দেব। এই %d দিয়ে ডাবল কোটেশন শেষ, কমা %a, তার মানে কি সংখ্যাটা আমার কার ভিতরে রাখছি, এর ভিতরে, এখানে কিন্তু সেমিকোলন হবে। এবার বললাম ইফ, তুমি বলছো কি, যদি সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি প্রিন্ট করবে, আপ, তাই না? তাহলে তুমি দিতে চাচ্ছ কি, এইরকম চাচ্ছ, তাই না, a মডুলাস 2 ইকুয়াল 0, প্রিন্ট কি, আপ, এই আপ প্রিন্ট করবে, রাইট। এখন এলস ইফ এর ভিতর কি দিচ্ছ, এটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি প্রিন্ট করবে, প্রিন্টএফ ডাউন, ঠিক আছে। এলস এই দুইটা যদি, আচ্ছা এলস ইফ, আবার একটা এলস ইফ আছে, এলস ইফ এর ভিতরে 2 দ্বারা বিভাজ্য এবং এন্ড সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, কেমন, যদি হয় সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রিন্ট করবে কি, প্রিন্টএফ করবে কি, আপ ডাউন, কেমন। আর যদি না হয়, কোনোটা না হয়, তাহলে এলস কি করবে, প্রিন্টএফ তুমি আপসাইড ডাউন। এরকম ভাবে তুমি কিন্তু আসলে প্রোগ্রাম লিখতে চাচ্ছ, তাই না? কিন্তু দেখো একটু সমস্যা আছে। কি সমস্যা, মনে করো সংখ্যাটা আমি নিলাম 6, এই 6 ইনপুট নিলাম, 6 সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে এইটা পাবে, এই লাইনটাই পেয়ে গেছে, তাই না? পাওয়ার সাথে সাথে সে কি প্রিন্ট করে দেবে, আপ। এইগুলো কি আর পড়বে, কোনোটাই পড়বে না। কিন্তু 6 কি 2 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারাও বিভাজ্য, তাহলে সেটা আসলে আউটপুটে কি আসা উচিত ছিল, আপ ডাউন, তাই না? তাহলে দেখো আমার এইখানে লেখাটা ঠিক হয় নাই, এভাবে লিখলে হবে না। তার মানে কি, দেখো কোনো একটা প্রবলেম তুমি যখন পাবে সেটা আসলে একটু চিন্তা করতে হবে, যে আমার থিঙ্ক করতে হবে যে কিভাবে
প্রোগ্রামটা সাজাবো। কেমন? কাজেই আমার এইখানে আমরা ইনপুট নিলাম, নেওয়ার পরে স্ক্যানএফ নেওয়ার পরে আমাদের প্রথমে দিব কি ইফ a মডুলাস 2 ইকুয়াল 0 and a মডুলাস 3 ইকুয়াল 0। প্রিন্ট করবে কি প্রিন্ট এফ আপ ডাউন। কেমন? এলসিফ দিয়ে দিলাম কি সংখ্যাটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রিন্ট করবে কি প্রিন্ট এফ আপ। ঠিক আছে? এলসিফ সংখ্যাটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রিন্ট করবে কি ডাউন। কেমন? এলস প্রিন্ট করবে প্রিন্ট এফ আপ সাইড ডাউন। দেখো তো, এখন দেখো তোমার এই কন্ডিশন তুমি যে সংখ্যায় দাও, যে সংখ্যা দিলে এই কন্ডিশনের ব্রেক করতে পারবে না। 6 দিলে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য, কি প্রিন্ট করবে আপ ডাউন। এগুলো কি পড়বে? কোনোটাই পড়বে না। কেমন? তাহলে দেখো কোনো একটা প্রোগ্রাম করার আগে সেটা আমার থিঙ্ক করতে হবে যে কিভাবে আমরা সাজাবো। দেখো এইটাই হচ্ছে এই প্রবলেমটার সি প্রোগ্রাম। কেমন? তো একটা প্রবলেম পাওয়ার পরেই করা শুরু করে দেবো এমনটি নয়, থিঙ্ক করবা লজিক্যালি কি হবে। কেমন? প্রোগ্রাম মানে কি? প্রোগ্রাম তোমার ব্রেনটাকে শার্প করে, লজিক ডেভেলপ করে। যেমন ধরো তোমরা যারা হায়ার ম্যাথ পড়ো তারা দেখবা একটা পারমুটেশন এবং কম্বিনেশন আছে। এই পারমুটেশন এবং কম্বিনেশনে কিন্তু তোমাদের ব্রেন শার্প করবে, এখানে লজিক ডেভেলপ করবে। ফিজিক্সের কোশ্চেনেও তোমার লজিক ডেভেলপ করানো হবে। কেমন? তো যাই হোক, আশা করি বুঝতে পারছো। আমাদের দেখো এই পর্যন্তই ছিল কিন্তু আমাদের আজকের ক্লাসটা। তো আমি চাইছিলাম যে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টগুলো সম্পর্কে জানানোর জন্য। তো আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো। তো আমাদের পরবর্তী ক্লাসটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তো আমার ক্লাসটা যদি তোমাদের আসলে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর তোমার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে পারো। আর যেহেতু আমি ভিডিওগুলো একটার পর একটা দিতেই আছি, বা বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমগুলো বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো সলিউশন দিব, কাজেই তোমরা এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি যে ভিডিওগুলো দেব সাথে সাথে পেয়ে যাও। তো ঠিক আছে, আশা করি ভালো থাকবে। তো দেখা হচ্ছে পরের সেশনে। ধন্যবাদ সবাইকে।